ভারতের স্বার্থের প্রশ্নে এবার বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নিল তার সবচেয়ে পুরনো বন্ধু রাশিয়া। অন্যদিকে আমেরিকাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্পষ্ট আল্টিমেটাম দিয়েছে ইউনূস সরকারকে। বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছে, পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনুন, নতুবা ভয়াবহ পরিণতির জন্য তৈরি থাকুন। এমনকি ভারতের সবথেকে পুরনো বন্ধু এবং নির্ভরযোগ্য সহায়ক রাশিয়াও ইউনূস সরকারকে এই ইস্যুতে কঠোর আল্টিমেটাম দিয়েছে। ঢাকায় বসে রুশ রাষ্ট্রদূত যখন ইউক্রেনের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে বাকি থাকে না তিনি আসলে কি বোঝাতে চাইছেন। তিনি পরোক্ষভাবে এটাই বললেন যে বড় প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ানো বা উত্তেজনা বাড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। একে আমরা কূটনৈতিক ভাষায় বলি রেড লাইন বা বিপদসীমা। রাশিয়া বুঝিয়ে দিল, বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সেই বিপদসীমা অতিক্রম করে, তবে তার ফল খুব একটা ভালো নাও হতে পারে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে, সাথে যোগ দিবে 14 দলীয় জোট। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, হঠাৎ করে একই সিদ্ধান্ত জানালো রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত থাকা রাশিয়ার রাষ্ট্রদূত তিনি আজকে হঠাৎ করে একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশ যদি এবার না শোধরায় তাহলে তার অবস্থা ইউক্রেনের মতোই হবে। তাহলে সে কি বোঝাতে চাচ্ছে? আমাদের ভারতের সাথে সব সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত? আসলে হ্যাঁ, তাই। আমরা যদি ভারতের সাথে সব সম্পর্ক ঠিক না করি তাহলে এবার কঠিন অ্যাকশনে নামবে রাশিয়া এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনই আশঙ্কা করা যাচ্ছে। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে মার্কিন দূত আসবে 11 জানুয়ারি বাংলাদেশে এবং তিনি আওয়ামী লীগকে ফেরানোর সব চেষ্টা করবেন এবং তিনি আওয়ামী নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়েছে, পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনুন, নতুবা ভয়াবহ পরিণতির জন্য তৈরি থাকুন। এমনকি ভারতের সবথেকে পুরনো বন্ধু এবং নির্ভরযোগ্য সহায়ক রাশিয়াও ইউনূস সরকারকে এই ইস্যুতে কঠোর আল্টিমেটাম দিয়েছে। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়, কারণ ইসরায়েল এমন এক পদক্ষেপ নিয়েছে যা রাশিয়া বা আমেরিকাও প্রকাশ্যে নেয়নি। ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্বজুড়ে একটিই আলোচনা তৈরি করেছে। ভারতেরও কি এবার ঠিক এমনটাই করা উচিত? ইসরায়েল ঠিক কি করেছে সেটা আমরা দেখব, তবে তার আগে বুঝতে হবে কেন এই সংকট আন্তর্জাতিক স্তরে এমন তীব্র প্রতিক্রিয়া তৈরি করছে এবং কেন ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান আজ একটি হটস্পটে পরিণত হয়েছে। কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে। এই পুরো বিষয়টি নিয়ে সবথেকে বেশি ক্ষুব্ধ ভারতের পুরনো বন্ধু রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় ইউনূস সরকারকে বার্তা দিয়েছেন, যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন কমাও, সেটাই বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো। রাশিয়া শুধু সতর্ক করেই ক্ষান্ত হয়নি, তারা ইউনূস সরকারকে ইতিহাসের আয়না দেখিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যখন ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়াও বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নেমেছিল। সংকেত পরিষ্কার, পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে না আসে তবে রাশিয়া হার্ড অ্যাকশন নিতেও বিন্দুমাত্র পিছপা হবে না। অন্যদিকে আমেরিকাও এই ইস্যুতে নীরব থাকেনি। বাংলাদেশে হিন্দুদের ওপর যে বর্বরতা চলছে তা নিয়ে মার্কিন কংগ্রেসের সরাসরি প্রশ্ন উঠেছে। আমেরিকার সংসদ সদস্যরা বলছেন, এই ঘটনার সব দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে অবিলম্বে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ইউরোপেও প্রতিক্রিয়া তীব্র। নেদারল্যান্ডসের প্রভাবশালী নেতা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা আজ নিরাপদ নন, কারণ সেখানে চরমপন্থী শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমনকি কানাডার পার্লামেন্টেও বাংলাদেশি হিন্দুদের ভয়াবহ প্রসঙ্গ উঠেছে। এর অর্থ বিষয়টি এখন আর শুধু আঞ্চলিক নয়, এটি এখন আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে। এই জায়গায় এসে চিত্রটি আরও স্পষ্ট হয়। বাংলাদেশে আজ যা কিছু ঘটছে তার পেছনে আমেরিকার বড় ভূমিকা আছে বলে দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এই টানাপোড়েন নতুন নয়, এর শিকড় পৌঁছে যায় সেই 1971 পর্যন্ত। যে লড়াই তখন শুরু হয়েছিল তা আজ এসে সবথেকে ভয়ঙ্কর পর্যায়ে ঢুকেছে। কিছুদিন আগেই বাংলাদেশে একজন সিআইএ এজেন্টের রহস্যজনক মৃত্যু এবং এরপর বিমানবন্দরে রাশিয়ার গুরুত্বপূর্ণ মালপত্রে আগুন লাগার ঘটনা স্পষ্ট করে দেয় বাংলাদেশ আজ কার্যত আমেরিকা ভার্সেস রাশিয়া পাওয়ার গেমের এক হটস্পট। ভারত ও রাশিয়া একসময় বাংলাদেশকে পাকিস্তানের প্রভাব থেকে মুক্ত করেছিল, কিন্তু আজ ইউনূস সরকারের আমলে বাংলাদেশ আবার ভারত ও রাশিয়ার সঙ্গে সংঘাতের পথে নামতে চাইছে, তাও আবার পাকিস্তানকে সমর্থন করে। শেখ হাসিনার সময় পাকিস্তান ও আমেরিকার প্রায় সব প্ল্যান ব্যর্থ হয়েছিল। আমেরিকা একসময় শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিন আইল্যান্ডে মিলিটারি বেস বানানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি স্পষ্টভাবে না বলে দেন। অনেকের মতে সেই না বলার মূল্য
আজও শেখ হাসিনাকে দিতে হচ্ছে। এরপরই শুরু হয় আমেরিকার তথাকথিত ডিপ স্টেটের অন্য খেলা। তারা বাংলাদেশে কঠোরপন্থী দলগুলিকে শক্তিশালী করে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। আর সেই শূন্যতায় আমেরিকা ও পাকিস্তানের সমর্থিত মোহাম্মদ ইউনুস সরকারকে ক্ষমতায় বসানো হয়। ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই কঠোরপন্থীরা পুরোপুরি মুক্ত হয়ে যায় এবং তারা বাংলাদেশে তাণ্ডব শুরু করে। ইউনুস দায়িত্ব নিয়েই ভারত ও রাশিয়াকে ধীরে ধীরে সাইডলাইন করতে শুরু করেন এবং পাকিস্তান ও আমেরিকার দিকেই ঝুঁকে পড়েন। ফলাফল, ভারতের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে যায়, রাশিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ ধীর হয়ে যায় এবং রাশিয়ার সরঞ্জামে আগুন লাগার মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছায় যখন প্রধানমন্ত্রী মোদি চীনে ছিলেন, ঠিক তখনই খবর আসে যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এক সিআইএ এজেন্টকে নিউট্রালাইজ করেছে। কিছু রিপোর্ট এমনও দাবি করে সেই সময় প্রধানমন্ত্রী মোদিও টার্গেটে ছিলেন। এই সবকিছুই প্রমাণ করে ভূ রাজনীতির প্রেক্ষাপট কতটা উত্তপ্ত। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন আরও জোরালো হচ্ছে, পরিস্থিতি এতদূর এগোনোর পর ইসরায়েল যে পদক্ষেপ নিয়েছে তা কি ভারতের জন্য এখন আর এড়িয়ে যাওয়ার মতো নয়? বাস্তবটা হলো, রাশিয়ার ধৈর্যের বাঁধও এখন পুরোপুরি ভেঙে গেছে। মোহাম্মদ ইউনুস যদি এখনও আন্তর্জাতিক বার্তা উপেক্ষা করতে থাকেন, তবে অনেকেই বলছেন বাংলাদেশের অস্তিত্বই বড় ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশি হিন্দুদের নিয়ে এখন চারিদিকে আওয়াজ উঠলেও ইতিহাস বলছে কিছুদিন পর এই উত্তেজনা ঠান্ডা হলে এই আওয়াজও ধীরে ধীরে চুপ হয়ে যায়। ঠিক এই জায়গাতেই ইসরায়েল যা করেছে সেটা আলাদা করে নজর কেড়েছে। একদিকে বাংলাদেশে হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে, আর অন্যদিকে ইসরায়েল এমন একটা ঘোষণা করেছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদিদের ওপর হামলার ঘটনার পর নেতানিয়াহুর ক্ষোভ আক্ষরিক অর্থেই প্রকাশ পায়। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন শার বিশ্বজুড়ে থাকা সব ইহুদিদের উদ্দেশ্যে একটি সরাসরি আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব জায়গাতেই আজ ইহুদিরা আক্রমণের শিকার হচ্ছে, তাদের চোখে সন্দেহ ও ঘৃণা নিয়ে দেখা হচ্ছে। এই কারণেই তিনি ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম সহ সব দেশের ইহুদিদের উদ্দেশ্যে বলেন, এখনই ইসরায়েলে ফিরে আসুন, নিজের ঘরে এসে থাকুন। ইসরায়েলের বার্তা খুব স্পষ্ট, ঘৃণা আর হিংসার মধ্যে কাউকে একা ফেলে রাখা হবে না। এই সিদ্ধান্ত শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েল বাস্তবে দেখিয়ে দিয়েছে নিজেদের জনগণকে বাঁচাতে তারা কোনো শর্ত ছাড়াই বড় সিদ্ধান্ত নিতে পারে। আর এই সিদ্ধান্ত দেখেই সোশ্যাল মিডিয়াতে ভারতকে নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, ইসরায়েল যদি এটা করতে পারে, ভারত কেন পারবে না? কিছু মানুষের যুক্তি আরও স্পষ্ট। তাদের মতে, ভারতে বাংলাদেশি বা রোহিঙ্গাদের জন্য ডিটেনশন সেন্টার বানানোর চেয়ে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তানে থাকা হিন্দুদের তাদের ইচ্ছায় ভারতে এনে সরাসরি নাগরিকত্ব দেওয়াই শ্রেয়। এখানে একটি আইনি দিকও অবশ্যই তুলে ধরতে হবে। ভারতের সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের কারণে 31শে ডিসেম্বর 2024-এর আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। এটি ভারতের একটি বড় মানবিক পদক্ষেপ। কিন্তু ইসরায়েল এক ধাপ এগিয়ে, তারা কোনো তারিখ বা শর্ত রাখেনি। বিশ্বের যেখানেই ইহুদিরা থাকুক, সবাইকে নিজের দেশে ফিরিয়ে নিচ্ছে। ইসরায়েলের যুক্তি সহজ ও সরল, ইসরায়েলের চেয়ে নিরাপদ জায়গা ইহুদিদের জন্য আর কোথাও নেই। ঠিক তেমনভাবেই অনেকেই প্রশ্ন তুলছেন, ভারতের চেয়ে নিরাপদ জায়গা হিন্দুদের জন্য আর কোথাও হতে পারে কি? কারণ বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ আর পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ক্রমাগত কমছে। জোর করে ধর্মান্তরের অভিযোগ, ভয়, হুমকি আর হিংসার মধ্যে মানুষ বেঁচে আছে। এই পরিস্থিতিতে প্রশ্নটা এখন আর এড়ানো যাচ্ছে না। ইসরায়েল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে জাতি আগে, রাজনীতি পরে। তাদের কাছে জনগণের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারত তার পুরনো বন্ধু রাশিয়া এবং আমেরিকা মিলে বাংলাদেশে যে চাপ তৈরি করছে, তাতে ইউনুস সরকার কতটা সাড়া দেয় সেটাই এখন দেখার। এই আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝে ভারত কি এবার ইসরায়েলের মতো কোনো বড় সিদ্ধান্ত নেবে, নাকি আগের মতোই সবকিছু কিছুদিন পরে থেমে যাবে? ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী আর বাংলাদেশের প্রতিবেশী ভারত। ইউক্রেন যখন তার বড় প্রতিবেশী অর্থাৎ রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে গিয়ে পশ্চিমাদের সাথে হাত মিলিয়েছিল বা নেটোতে যোগ দিতে চেয়েছিল, তখন তাদের কি পরিণতি ভোগ করতে হয়েছে সেটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে দেখেছি। ঢাকায় বসে রুশ রাষ্ট্রদূত যখন ইউক্রেনের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে বাকি থাকে না তিনি আসলে কি বোঝাতে চাইছেন। তিনি পরোক্ষভাবে এটাই বললেন যে বড় প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ানো বা উত্তেজনা বাড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। একে আমরা কূটনৈতিক ভাষায় বলি রেড লাইন বা বিপদসীমা। রাশিয়া বুঝিয়ে দিল, বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সেই বিপদসীমা অতিক্রম করে, তবে তার ফল খুব একটা ভালো নাও হতে পারে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে বাংলাদেশের বিষয়ে এতটা আগ্রহী হয়ে উঠল? এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে তাকাতে হবে, সেই 1971 সালে। আপনারা জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়ার অবদান কতখানি ছিল। যখন আমেরিকা 7ম নৌবহর পাঠাচ্ছিল পাকিস্তানের পক্ষে, তখন রাশিয়া ভেটো দিয়ে আমাদেরকে সেই সময় রক্ষা করেছিল। সেই ইতিহাস মনে করিয়ে দিয়ে রুশ রাষ্ট্রদূত বললেন, ভারত, রাশিয়া এবং বাংলাদেশ এই 3 দেশ অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। অর্থাৎ তিনি অতীত আবেগের কার্ডটি এখানে ছুঁড়ে মারলেন। কিন্তু এর আসল অর্থ হলো, ভারত এবং রাশিয়া দক্ষিণ এশিয়ায় আলাদা কোনো সত্তা নয়। ভারতের স্বার্থ মানেই অনেকটা রাশিয়ার স্বার্থ। দিল্লি যা ভাবছে, মস্কো হয়তো সেই ভাবনাতেই সাড়া দিচ্ছে। সবচেয়ে কৌতূহলের বিষয় হলো, রুশ রাষ্ট্রদূতের এই বক্তব্যের ঠিক 2 দিন পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন। রাজনীতির মাঠে এখন জোর গুঞ্জন,
এই দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন নানা মুনির নানা মত। বিশেষ করে জামাতপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টরা দাবি করছেন এটা ভারত ও রাশিয়ার যৌথ গেম প্ল্যান। তারা মনে করছেন ভারত বাংলাদেশ তার হারিয়ে যাওয়া প্রভাব ফিরে পেতে মরিয়া। আর যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই বা কোণঠাসা অবস্থায় আছে, তাই দিল্লি হয়তো নতুন কোনো মিত্র খুঁজছে। আর সেই মিত্র হিসাবে তারা হয়তো তারেক রহমানকে বেছে নিয়েছে বা তার সাথে কোনো সমঝোতা এসেছে। আর এই কাজে ভারতের সঙ্গী হয়েছে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তাদের কেউ কেউ হতাশ। তারা ভাবছেন এতদিন পুতিন আর মোদি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে বড় ভরসা, কিন্তু এখন কি সেই ভরসার জায়গাটি কোনোভাবে নড়ে গেল? আবার এখানে কেউ কেউ ভাবছেন তারেক রহমানের ফেরার মাধ্যমে রাজনীতিতে একটা ভারসাম্য আসবে, যা হয়তো শেষ পর্যন্ত তাদের জন্য মন্দের ভালো হতে পারে। তবে বাস্তবতা হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। রাশিয়ার স্বার্থটা আসলে কোথায়? তারা কি শুধুই ভারতের বন্ধুত্বের খাতিরে কথা বলছে? না, বিষয়টা একদমই কিন্তু তা নয়। রাশিয়ার সবচেয়ে বড় স্বার্থ হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, যেখানে রাশিয়ার হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। রাশিয়ান কোম্পানি রুসাটম সেখানে কাজ করছে। এখন বাংলাদেশে যদি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি হয় বা এমন কোনো সরকার ক্ষমতায় আসে যারা রাশিয়ার স্বার্থ দেখবে না, তাহলে তাদের এই যে বিশাল বিনিয়োগ, সেটা কিন্তু ঝুঁকির মুখে অনেকটাই মুক্ত উপরে পড়বে। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এমনিতেই অর্থ লেনদেন নিয়ে জটিলতা আছে। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা রাশিয়া কোনোভাবেই কিন্তু এখন চায় না। তাই মস্কো চায় বাংলাদেশে এমন একটি সরকার থাকুক বা এমন একটি রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক যেখানে তাদের এই প্রজেক্টটি নিরাপদে চলতে পারে। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে রাশিয়া এবং ভারত এখন থেকেই তাদের গুটি সাজাচ্ছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশে আওয়ামী লীগের একচ্ছত্র যে আধিপত্য ছিল তা হয়তো আর আগের মতো থাকবে না। আবার একই সাথে জামাতে ইসলামের মতো উগ্র ডানপন্থী দলগুলোর উত্থান নিয়েও ভারত এবং রাশিয়া উভয়ই কিন্তু চিন্তিত। দিল্লির সাউথ ব্লক বা মস্কোর ক্রেমলিন কেউই চায় না বাংলাদেশে কোনো কট্টরপন্থী শক্তি ক্ষমতায় আসুক। এই পরিস্থিতিতে তারা হয়তো তারেক রহমানকে একটি মডারেট বা মধ্যপন্থী বিকল্প হিসাবে বর্তমান সময়ে বিবেচনা করছে। তাদের হয়তো ধারণা তারেক রহমান ক্ষমতায় থাকলে বা রাজনীতির মূল ধারায় থাকলে জামাতের প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। রাশিয়ার অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তারা আসলে আমেরিকাকে এখানে কৌশলে বার্তা দিতে চাইছে। আপনারা দেখবেন আমেরিকা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিষয়ে বেশ সরব ছিল। এখন রাশিয়া মাঠে নেমে বুঝিয়ে দিল দক্ষিণ এশিয়া বা বাংলাদেশ আমেরিকা চাইলেই একতরফাভাবে কিছু করতে পারবে না। এখানে রাশিয়ারও কথা বলার আছে। রুশ রাষ্ট্রদূতের বক্তব্যে ভারসাম্যপূর্ণ সমাধান বা উত্তেজনা কমানোর কথাগুলো আসলে আমেরিকার প্রতিও এক ধরনের ইঙ্গিত। তারা চাইছে না এই অঞ্চলটি আমেরিকার প্লেগ্রাউন্ড হয়ে উঠুক। আমরা যারা সাধারণ জনগণ, আমাদের জন্য এই পুরো বিষয়টা বেশ উদ্বেগের। কারণ যখন বড় বড় শক্তিগুলো কোনো একটি দেশকে নিয়ে খেলায় মেতে ওঠে, তখন সেই দেশের সাধারণ মানুষের স্বার্থ অনেক সময় কিন্তু পিছিয়ে যায়। রাশিয়া যখন বলে প্রতিবেশী বাঁচা যায় না, তখন তারা আসলে আমাদের সার্বভৌম সিদ্ধান্তের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভৌগোলিকভাবে ভারতের পেটের ভেতরে আছি, তাই ভারতের মন জুগিয়ে চলাই আমাদের হচ্ছে সম্পূর্ণ নিয়তি। কিন্তু স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমাদের কি নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি থাকবে না? আমরা কি শুধুই বড়দের দাবার গুটি হব? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টা চেষ্টা করছেন সবার সাথে ভারসাম্য বজায় রেখে চলতে, কিন্তু চাপটা যে কত প্রবল তা রুশ রাষ্ট্রদূতের কথাতে কিন্তু বোঝা যাচ্ছে। ভারত সরাসরি কিছু না বলে রাশিয়ার মুখ দিয়ে কথা বলাচ্ছে কিনা সেটাও একটা ভাবার বিষয়। কারণ বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী যে মনোভাব সেটা কিন্তু প্রবল। এই অবস্থায় ভারতীয় কোনো কূটনীতিক যদি কড়া কথা বলতেন তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। তাই হয়তো কৌশলে রাশিয়ার মতো একটি বন্ধুভাবাপন্ন দেশকে দিয়ে বার্তাটা দেওয়ানো হলো। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান দেশে ফিরেছেন, রাজনৈতিক সমীকরণ পাল্টাচ্ছে। এর মধ্যে রাশিয়া এবং ভারতের এই প্রকাশ্য অবস্থান আমাদের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় আমি মনে করি তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেখার বিষয়। ২৮শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না।
দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশ হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30% নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে, নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে, ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে, সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন, এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা, 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক 2 জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে।